আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার নীল ঠিকানা গল্পের 19 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায় বুঝলে? প্রিয়তা বলল, কখনোই না। এই যে আমি আপনাকে ভালোবাসি বলে দিলাম, এতে কি আপনার প্রতি আমার যত্ন ভালোবাসা কমে যাবে? মায়ান বলল, একদম না। তুমি তো আমার বুকের খাঁচায় পোষা পাখি, তার অযত্ন কি করতে পারি বলো? প্রিয়তা বলল, তাহলে আপনি জানতেন না আপনাকে রেখে আমি খাই না? আমি কত কষ্ট করে আপনার জন্য খাবার রান্না করলাম আর আপনি বাইরে থেকে খেয়ে আসলেন। মায়ান বলল, খাইনি তো, মিথ্যে বলেছি। প্রিয়তা চোখ বড় বড় করে তাকিয়ে দুম করে মায়ানের বুকে কিল বসিয়ে দেয়। মায়ান বলল, আউচ, মারছো কেন? প্রিয়তা বলল, আপনি একটা মিথ্যুক। আমি রাগ করে সব খাবার ফ্রিজে তুলে রেখেছি, এখন ক্ষুধাও লাগছে, আবার আমাকে খাবার গরম করতে হবে। মায়ান বলল, এইটুকুই? চলো আজকে আমি তোমাকে হেল্প করছি। প্রিয়তা বলল, চলুন, খুব ক্ষুধা পেয়েছে। প্রিয়তা মায়ানের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। প্রিয়তা এই বায়না করা চঞ্চলতা মায়ানের ভীষণ ভালো লাগে। নিঃশব্দে হেসে উঠল ও। দুজনে পাশাপাশি চেয়ারে বসেছে। প্রিয়তা মায়ানের প্লেটে খাবার বেড়ে দিয়ে নিজের প্লেটটা নেয়। ঝাল ঝাল গরুর মাংস দেখে মায়ানের লোভ লেগে যাচ্ছে, তাই সইতে না পেরে বাটি থেকে এক টুকরো মাংস তুলে মুখে পুরে দিল। প্রশংসা করে বলল, বাহ, তুমি এত দারুণ রান্না করো, জানতাম না তো। প্রিয়তা বলল, আসার পর থেকে খাবার কিনে খাওয়াচ্ছেন, তাহলে জানবেন কি করে? মায়ান বলল, আজ থেকে বাইরের খাবার বয়কট। বউয়ের হাতের খাবারে যত পুষ্টিগুণ আছে সেটা কি বাইরের খাবারে থাকে? তাই তো ভাবছি আমি দিন দিন এত শুকিয়ে যাচ্ছি কেন। এই সেই রহস্য। মায়ানের কথায় হেসে ফেললো। খাবারে হাত দিতে আর্তনাদ করে উঠে। মায়ান খাওয়া থামিয়ে অস্থির গলায় বলল, দেখি কি হলো। প্রিয়তা রাজি হলো না, কিন্তু মায়ান ঠিকই ওর হাতটা টেনে দেখে অনেকটা কেটে গেছে। ও সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি করে হলো? প্রিয়তা রিন্ডি নিয়ে বলল, ফুলদানির কাছ লেগে কেটে গেছে। মায়ান চাপা শ্বাস ছাড়লো। ঠান্ডা পানিতে হাত ধুয়ে ওকে বসতে বলে রুম থেকে অ্যান্টিসেপ্টিক ক্রিম এনে যত্ন নিয়ে লাগিয়ে দেয়। তারপর বলল, নিজের ক্ষতি হয় এমন কোনো কাজ কখনো করবে না, মনে থাকবে। প্রিয়তা ঠোঁট উল্টে বলল, কিন্তু এখন আমি খাবো কি করে? মায়ান বলল, তোমার তুলে রাখা এক্সট্রা হাত দুটো আছে না, তুমি জানো না? প্রিয়তা না বুঝে তাকিয়ে রইল শুধু। মায়ান খাবার মেখে ওর মুখের সামনে তুলে ধরে তারপর বলল, আ করো। প্রিয়তা চুপচাপ মায়ানের কথা শুনলো। মায়ান একবার প্রিয়তাকে খাইয়ে দিচ্ছে তো মাঝে মাঝে নিজেও খাচ্ছে। প্রিয়তার ভীষণ ভালো লাগলো। এত যত্ন, এত আদর, ভালোবাসা সব ওর কপালে ছিল। ইস, মায়ান এত ভালো কেন? আর এদিকে কিছুদিন হলো প্রিয়তার মন খারাপ, এখন সবকিছুই ঠিক আছে। অফিসারের সাথে কথা বলে জানতে পেরেছে কোর্টের ডেট পিছিয়েছে, কিভাবে জানা নেই। তবে প্রিয়তা একটু স্বস্তি পেল, মায়ানকে বোঝাতে পারবে ততদিনে। কিন্তু মন খারাপের কারণ ওর বাবা মায়ের কথা মনে পড়ছে। আজ কতদিন হলো ওদের দেখে না, কথাও বলে না। প্রিয়তা সিঁড়ির কাছে গালে হাত দিয়ে বসেছিল। মায়ান ওর গা ঘেঁষে বসে পড়ে হাত টেনে কোলের মধ্যে নিয়ে কাঁধে মাথা রাখে। তারপর বলল, এখানে এভাবে বসে আছো কেন? প্রিয়তা বলল, এমনি। মায়ান বলল, উহু, কিছু তো হয়েছে, কোনো কারণে মন খারাপ? প্রিয়তা বলল, বললে শুনবেন? মায়ান বলল, আমি তো তোমার কথা শোনার জন্য আছি পাখি, তুমি বলো না তোমার কি চাই। প্রিয়তা বলল, বাবা মায়ের সাথে কতদিন হলো কথা হয় না, দেখা হয় না, একটু দেখা করতে দেবেন? মায়ান চট করে উঠে দাঁড়ালো, রুক্ষ কণ্ঠে জবাব দেয়, বাইরের জগৎ আপাতত তোমার জন্য সুরক্ষিত না। প্রিয়তা বুঝলো মায়ান ওকে ওর বাবা মায়ের সাথে দেখা করতে দেবে না। ও মুখ কালো করে ঘরে উঠে চলে যায়। মায়ান চাপা শ্বাস ফেলে বাড়ি থেকে বের হয়। আর এদিকে বিকালবেলা কলিং বেলের আওয়াজে প্রিয়তা দ্রুত পায়ে নিচে নেমে আসে। তখন মায়ান ওর কথায় মনক্ষুণ্ণ হয়েছিল, তাই একটু দেরি না করে চঞ্চল পায়ে ছুটে এসেছে। দরজা খুলে সামনে থাকা ব্যক্তিকে না দেখেই বলে ওঠে, আম সরি। আর প্রিয়তার সামনে তাকাতে স্তব্ধ হয়ে গেল। খুশিতে চোখে পানি চলে এসেছে। অস্ফুট গলায় ডেকে ওঠে, মা। রাজিয়া এতগুলো দিন পর মেয়েকে পেয়ে বুকে জড়িয়ে ধরলো। তারপর বলল, কেমন আছিস মা? প্রিয়তা বলল, ভালো আছি, তুমি এখানে? রাজিয়া বলল, তোর বাবাও আছে। প্রিয়তা বলল, তোমরা না মানে? মায়ান বলল, তোমার বাইরে যাওয়া মানা, কিন্তু তোমার বাবা মা তো আসতেই পারে, তাই না? প্রিয়তা বলল, আপনি নিয়ে এসেছেন? মায়ান বলল, প্রথমবার ওনারা জামাই বাড়ি এসেছেন, বাইরে দাঁড় করিয়ে রাখবে। প্রিয়তা লজ্জিত হলো। জলদি জলদি রাজিয়া আর হায়দারকে নিয়ে বাড়ির ভেতর আসে। মায়ান বলল, শোনো, আমি বাজারে যাচ্ছি, যতই হোক শ্বশুর শাশুড়ি বাড়ি এসেছেন, আপ্যায়ন তো করতেই হবে। কি কি লাগবে বলে দাও। প্রিয়তা ভীষণ খুশি হলো। হায়দার রাজিয়া কি বলবে বুঝে পায় না। হুট করে বাড়ি গিয়ে দুজনকে তুলে এনেছে এক প্রকার, যদিও অসম্মান করেনি, কিন্তু ওরা ভয় পেয়েছে এসে। প্রিয়তা দেশি মুরগি নিয়ে আসতে বলল, হায়দারের প্রিয় ওটা, সাথে আরো কিছু বাজার সদাই লিস্ট করে দেয়। মায়ান মিষ্টি হেসে আসছি বলে বেরিয়ে পড়ে। ও চলে যেতেই প্রিয়তা খুশিতে আত্মহারা হয়ে বাবা মাকে কোথায় রাখবে, কোথায় বসতে দেবে ভেবেই পাচ্ছে না। তারপর বলল, মা বসো না। বাবা বসো, আমি শরবত বানিয়ে আনি। ও যেতে লাগলে রাজিয়া বলে ওঠে, এসব কি হচ্ছে? ওই গুন্ডাটা আমাদের এখানে কেন নিয়ে এসেছে? গুন্ডা কথাটা প্রিয়তার বুকে গিয়ে লাগলো। হাসি খুশি মুখটা মলিন করে বলল, আমি দেখতে চেয়েছিলাম, তাই উনি তোমাদের এখানে নিয়ে এসেছেন। হায়দার বলে ওঠে, এই সুযোগ আমাদের পালাতে হবে, এখন ওই গুন্ডাটা নেই। প্রিয়, চল মা, এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাব। প্রিয়তা বলল, আমি কোথাও যাব না বাবা। হায়দার বলল, যাবি না মানে? দেখ মা, অযথা জেদ করিস না, চল আমার সাথে। হায়দার এক প্রকার জোর করে প্রিয়তাকে টেনে নিয়ে যেতে লাগলো। প্রিয়তা থমকে দাঁড়ায়। হায়দার অবিশ্বাসের চোখে তাকায় ওর দিকে। তারপর বলল, কি হলো, থেমে গেলি কেন? চল। প্রিয়তা নিজেকে ধাতস্থ করে ঠান্ডা গলায় বলল, আমি কোথাও যাব না।
হায়দার বলল যাবি না মানে? প্রিয়তা বলল মা তুমিই তো বলো মেয়েরা বিয়ে করে স্বামীর ঘরে যায় আর বের হয়ে লাশ হয়ে, তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছ? রাজিয়া বলল ও একটা গুন্ডা মা, তোর ক্ষতি করে দেবে। প্রিয়তা বলল উনি যেমনই হোক না কেন আমার স্বামী উনি, আমি ওনাকে ভালোবাসি, ওনার সংসার করতে চাই। রাজিয়া বলল কিন্তু তুই ভুল করছিস। প্রিয়তা বলল ঠিক ভুল কিচ্ছু বুঝি না আমি, তোমরা আমার বাড়িতে এসেছো, থাকো খাও, এসব নিয়ে আমি কোনো কথা শুনতে চাইছি না। প্রিয়তার কথায় দুজনেই দমে গেলেন। প্রিয়তা ওনাদের রুম দেখিয়ে ফ্রেশ হতে বলে রান্নাঘরের দিকে যাই, তখনই সদর দরজার আড়াল থেকে একটা ছায়ামূর্তি সরে গেল। মায়ের মশলা কি কি লাগবে জিজ্ঞেস করতে এসেছিল, তখনই ওদের কথোপকথন শুনে ফেলে প্রিয়তার ওর উপরে এত মায়া জন্মেছে দেখে ঠোঁটের কোনায় তৃপ্তির হাসি ফুটে ওঠে। প্রসন্ন মনে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মায়ান বাজার করে ফিরতেই প্রিয়তাকে দেখে এগিয়ে যায়। পেছনে মফিজও আছে। প্রিয়তা মায়ানের হাত থেকে বাজার সদাই নিয়ে সাইডে রাখে, তারপর বলল মফিজ ভাই ভেতরে এসে বসুন, আমি শরবত আনছি। মফিজ যেতেই প্রিয়তা ওনার আঁচল দিয়ে মায়ানের কপালের ঘাম মুছে দেয়। মায়ান মুচকে হাসলো। প্রিয়তা বিরক্ত হয়ে বলল হাসছেন কেন? বাজার করতে পারেন না তো যেতে বলেছিল কে? মফিজ ভাইকে বললেই তো নিয়ে এসে দিত। ইস এই গরমে কি অবস্থা হয়েছে। মায়ান ওর হাতটা ধরে কণ্ঠে মরু ঢেলে বলল বউ রোজ যদি এমন করে কপালের ঘাম মুছে দেয় তাহলে আমি রোজ রোজ বাজার করতে যেতে রাজি আছি। প্রিয়তা বলল ইস ছাড়ুন, এত ঢং করতে পারেন আপনি। মায়ান বলল ঢং দেখলে মেয়ে, প্রেম দেখলে না। দুঃখী দুঃখী গলায় বলল মায়ান। প্রিয়তা হেসে উঠে বলল হয়েছে বসুন, আমি শরবত নিয়ে আসছি। মফিজকে দুপুরে খেয়ে যেতে বলা হয়েছে। মফিজ বাড়ি ফেরার জন্য আইটাই করছে, কিন্তু মায়ানের চোখ রাঙানিতে দমে গিয়ে চুপ করে বসে আছে। প্রিয়তা খেয়ে যেতে বলেছে বলে কথা, মায়ান বউর আদেশ নিজেও অমান্য করে না, কাউকেও করতে দেয় না। রাজিয়া প্রিয়তাকে রান্নায় সাহায্য করছে, বারবার কাজে চলে বোঝাতে চাইছে দেখ মা এভাবে জীবন চলে না, তুই আমাদের সাথে ফিরে চল। প্রিয়তা ইচ্ছা করে ওর হাতের উপরে গরম তেল ফেলে দিল। হাত চেপে ধরে আর্তনাদ করে বলে উঠতে রাজিয়া চমকে ওঠে। আওয়াজ মায়ানের কান পর্যন্ত পৌঁছাতে লাফিয়ে উঠে দৌড়ে কিচেনে ঢুকে পড়ে। প্রিয়তার ব্যথাতুর মুখটা দেখে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে দেখি দেখাও। প্রিয়তা বলল কিছু না, তেল পড়েছে একটু। মায়ান বলল চলো এখান থেকে, রান্না করতে হবে না। ইস কি যে করো না, কতটা পড়ে গেল। প্রিয়তা বলল কিন্তু রান্না? মায়ান বলল সে তোমাকে দেখতে হবে না, প্রয়োজনে আমি রান্না করব। প্রিয়তা বলল আপনি পারবেন না। মায়ান বলল তোমাকে ভাবতে হবে না, মফিজ হেল্প করে দেবে, তুমি বসো। মফিজ ফ্রিজ থেকে আইস কিউব নিয়ে আয় তো জলদি। মফিজ বলল যাইতেছি ভাই। হায়দার প্রিয়তার চিৎকার শুনে ছুটে এসেছে। মায়ান ততক্ষণে বরফ ঠান্ডা পানিতে প্রিয়তার হাত চেপে ধরে আছে। মফিজ গেছে ওষুধ আনতে, এরপর সুন্দর করে ওষুধ লাগিয়ে প্রিয়তাকে জিজ্ঞেস করলো এখনো চলছে? প্রিয়তা বলল কম, আপনি চিন্তা করবেন না, রান্না হয়ে এসেছে, আমি যাই। মায়ান বলল আমিও যাচ্ছি চলো। মায়ান প্রিয়তাকে ধরে নিয়ে রান্নাঘরে এলো। প্রিয়তা বলে বলে দিচ্ছে আর মায়ান রান্না করছে। হায়দার রাজিয়াকে ফিসফিস করে জিজ্ঞেস করলো কি হলো, হাত পুড়লো কি করে? রাজিয়া বলল তোমার মেয়ে ইচ্ছে করে হাত পুড়িয়েছে। হায়দার বলল কি বলো? রাজিয়া বলল হ্যাঁ, ও আমাদের বুঝিয়ে দিল ও জামাইকে ছেড়ে কোথাও যাবে না। হায়দার বলল জামাই? রাজিয়া বলল তা নয়তো আর কি বলবো, দেখছো না মেয়ের হাত পুড়ে যায় কেমন ছটফট করছে, হোক না গুন্ডা, মেয়েটা তো সুখে আছে। হায়দার হাত ছেড়ে বলল তাহলে আর কি, আমাদের চিন্তার অবসান হলো। রান্না শেষ করে মায়ান সবাইকে খাবার পরিবেশন করলো। প্রিয়তার হাত পুড়ে যায় নিজ হাতে খাইয়ে দিল ও। সবটাই হায়দার রাজিয়া পর্যবেক্ষণ করলো। তারপর বলল শুনুন। মায়ান বলল কিছু বলবে? প্রিয়তা বলল মফিজ ভাইকে বলুন ভাবির জন্য খাবার নিয়ে যেতে, আমি টিফিন ক্যারিয়ারে তুলে রেখেছি। মায়ান বলল ঠিক আছে, আমি দিয়ে আসছি। মায়ান চলে গেলে প্রিয়তা ওর মায়ের কাছে আসে, তাচ্ছিল্য করে হেসে বলল সামান্য হাত পুড়ে যায় ওই গুন্ডাটার অস্থিরতা দেখেছো তোমরা? উনি আমাকে এতটাই ভালোবাসেন যে আমি চাইলে ওনার জানটা হাজির করে দেবেন। এত ভালোবাসা রেখে আমি কোথায় যাব বলো? কোথায় গেলে এত ভালোবাসা পাবো বলো? পৃথিবীতে কেউ কি আমাকে ওনার থেকে বেশি ভালোবাসতে পারবে? রাজিয়া গভীর শ্বাস টেনে নিয়ে বলল আমরা বুঝতে পেরেছি, তুই খুশি মানে আমরাও খুশি। নিজের আর জামাইয়ের খেয়াল রাখিস, এখন অন্তত কোনো ঝামেলায় নিজেকে জড়াস না, এটাই চাওয়া। রাজিয়া হায়দার মেয়ের সাথে আরো কিছু কথা বলে বাড়ি ফিরতে চাই। মায়ানকে দেখে ভয়ে ভয়ে বলল বলবো না আমরা মেয়ের খেয়াল রাখো, আমি না বললেও তুমি ওকে আগলে রাখবে, দোয়া করি একটা সুন্দর জীবন হোক তোমাদের। মায়ান মুচকি হাসলো শুধু। আর এদিকে নীলা বলল ভাইয়া কবে আসবে? চান্দুলালের সহকারী ভয়ে ভয়ে জানাই বসের ফিরতে এখনো 7 দিন সময় লাগবে, বিদেশি ডিল, একটু তো সময় লাগবে। অমনি নীলা পাশে থাকা বড় বেরেলটা ঠেলে ফেলে দিয়ে আগে চিৎকার করে বলে আমার থেকে কাজ বেশি জরুরি হয়ে গেল। এদিকে ওই ম্যান বউ নিয়ে সুখে সংসার করছে, না আমি সহ্য করতে পারছি না, ওই মেয়েকে আমি খুন করে ফেলবো, ওকে ধরে নিয়ে এসো। লোকটা আটকে উঠে বলল কি বলেন ম্যাডাম, মায়ান ভাইয়ের বউকে তুলে আনবো? নীলা দাঁতের দাঁত পিষে বলল হ্যাঁ তুলে নিয়ে আসবি, ভুলে যাস না তুই আমার ভাইয়ের পোশাক কুকুর, মায়ানের হয়ে একদম সাফাই গাইবি না, যেটা বলছি কর, যত লোক লাগে টাকা লাগে নে, তবুও আমার ওই মেয়েটাকে চাই চাই। সহকারী বলল কিন্তু কিভাবে, মায়ান ভাইকে বাড়ি থেকে সরাবে কে? নীলা বলল সেটা আমার দেখার বিষয় না, কোনো কাজের বাহানা দিয়ে কই বাড়ি থেকে আপাতত দূরে রাখ, তারপর ওই মেয়েটাকে তুলে নিয়ে আই। সহকারী বলল বাঘের সাথে পাঙ্গা নিচ্ছেন ম্যাডাম।
নীলা ঠাস করে লোকটার গালে থাপ্পড় মারে। লোকটা গালে হাত দিয়ে হতবিম্বল হয়ে তাকিয়ে আছে। তারপর বলল, কুকুর কুকুরের মতো থাকবি, বেশি ঘেউ ঘেউ করতে আসলেই শাস্তি পাবি। এখন যা বলছি কর, যা ভাগ। লোকটি বলল, ঠিক আছে ম্যাডাম। লোকটা যেতে নীলা চেয়ার টেনে পায়ের উপর পা দিয়ে বসে ক্রুর হেসে বলল, ওই মেয়েটা আছে জন্য কি তুমি আমাকে পাত্তা দাও না, তাই না মায়ান রেজা? এবার দেখ আমি কি করি। ওই মেয়েটা না থাকলে তো আমার কাছে তোমার আসতেই হবে, বলে হু হু করে হেসে উঠল। আর এদিকে আচমকায় মায়ানের কাছে মফিজের কল আসে। মফিজ জানায় ওদের একটা ডিল ফাইনাল করতে চিটাগাং যেতে হবে। মায়ান প্রিয়তাকে একা রেখে যেতে চাইছিল না, আবার না গেলেও সমস্যা। যে কাজ হাতে নিয়েছে সেটা শেষ করতে হবে, তার জন্য এই ডিলারদের হাত করা জরুরি। ওকে মলিন মুখে দেখে প্রিয়তা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে? মুখটা এমন দেখাচ্ছে কেন? মায়ান বলল, কাজের সূত্রে চিটাগং যেতে হবে, তোমাকে একা রেখে যেতে ইচ্ছে করছে না। প্রিয়তা বলল, কোনো অবৈধ কাজ নয় তো? সন্দেহান চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো প্রিয়তা। মায়ান রহস্যময়ী হেসে ওর গাল টিপে দিয়ে বলল, একদম না। তোমার কি আমাকে দেখে ভিলেন মনে হয়? প্রিয়তা বলল, একদম। মায়ান বলল, কি বললে? প্রিয়তা বলল, কিছু না। ঠিক আছে, আপনি যান। মায়ান বলল, আর তুমি? প্রিয়তা বলল, বাবা মায়ের কাছে যাই, আপনি না থাকলে আমি এখানে থেকে কি করব? মায়ান সন্ধিহান চোখে প্রিয়তাকে পরখ করে বলল, বাহ বউ বাহ, কোথায় জামাই দূরে যাচ্ছে ভেবে কেটে কেটে গঙ্গা যমুনা বানিয়ে ফেলবে, তা না উল্টো খুশি হচ্ছ। হায় আমার কপাল। প্রিয়তা বলল, এত কান্নাকাটি করার কি আছে? আপনি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছেন? মায়ান বলল, আর যদি না ফিরি? প্রিয়তার মুখের উপর হাত রাখলো, চোখ রাঙিয়ে কড়া গলায় বলল, একদম না, আমি সৌভাগ্যবতী। আপনার আগে আমি নিঃশেষ হয়ে যাব, তবু আপনাকে ভালো থাকতে হবে। মায়ের মুখ থেকে হাতটা সরিয়ে দিয়ে বলল, এরকম অভিশাপ তো কেউই শত্রুকেও দেয় না, আমি তো তোমার ভালোবাসা, তাই না? প্রিয়তা বলল, শুরুটা আপনিই করেছেন। মায়ান বলল, আচ্ছা সরি, এবার যাও আমার জামা কাপড় গুছিয়ে দাও, কম করে হলেও 2 দিন থাকতে হবে। প্রিয়তা বলল, তাহলে আমি বাপের বাড়ি যাচ্ছি কবে? মায়ান সাপের মতো ফুসফুস করে উঠল, অতপর হা হুতাশ করে বলল, যা বউ যা, জিলে আপনি জিন্দেগি। তৎক্ষণাৎ প্রিয়তা ব্যাগ গুছাতে ছুটলো। মায়ান কপাল চাপড়ে নিজেকে প্রশ্ন করে, বাপের বাড়ির নাম শুনলে মেয়েরা এমন কই মাছের মতো লাফাই কেন? মায়ান ড্রাইভ করছে আর চোখে প্রিয়তাকে দেখছে। মেয়েটার চোখে মুখে খুশি উপচে পড়ছে, অথচ ও আশা করেছিল মায়ানকে অনুনয় করে বলবে থেকে যেতে। তারপর বলল, নামান, এসে গেছি। মায়ানের মুখটা মলিন হয়ে গেল, রাস্তায় তো জলদি ফুরিয়ে গেল। প্রিয়তা ছটফটিয়ে নামে, মায়ানও নামলো পিছু পিছু। তারপর বলল, ভেতরে আসবেন না? মায়ান বলল, তুমি যাও, মফিজ কল করেছে রাস্তায়ও, আমাকে গিয়ে রিসিভ করতে হবে। প্রিয়তা বলল, আচ্ছা। প্রিয়তা ধিমি পায়ে সামনে এগিয়ে যাচ্ছে, যতই সামনের দিকে পা বাড়াচ্ছে বুকের ভেতর বিচ্ছেদের যন্ত্রণা উপলব্ধি করতে পারছে। এত এত আনন্দ এক নিমিষে বিষাদে ছেয়ে গেল। প্রিয়তার হাত থেকে ব্যাগটা মাটিতে পড়ে যায়। মায়ান চকিত হয়ে দেখলো সেটা। কিছুটা এগিয়ে যেতেই প্রিয়তা ঝড়ের গতিতে দৌড়ে এসে ওকে জাপটে ধরে টাল সামলাতে গিয়ে মায়ান 2 কদম পিছিয়ে গেল। তারপর বলল, কি হলো? প্রিয়তার কণ্ঠস্বর কাঁপছে, হয়তো কাঁদছে। তারপর বলল, না গেলে হয় না? মায়ান বলল, আমি চলে যাওয়ায় খুশি ছিলে তুমি, রাইট? প্রিয়তার বুকের নাক ঘষে বলল, মোটেও না। মায়ানও মুচকে হাসলো, ওর মাথায় হাত বুলিয়ে বলল, জলদি ফিরে আসবো, ভালো মেয়ে হয়ে থাকবে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।